ছাত্রছাত্রীরা তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। দেখো, এতদিন পরীক্ষা চলছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তার জন্য নিশ্চয়ই তোমরা অনেকটা ছুটি পেয়েছো। আর আশা করি সেই ছুটিটায় এই ফার্স্ট টার্মিনাল এক্সাম, যেটা তোমাদের এপ্রিল মাসে হবে, সেই জন্যে তোমরা বেশ কিছুটা প্রিপেয়ারও হয়ে গেছো। তো যাই হোক, পরীক্ষাটা এই নতুন ক্লাসে প্রথম পরীক্ষা, তাই পরীক্ষাটা ভালো করে দিতেই হবে। আর আরেকটা বিষয়, ইতিহাস নিয়ে তোমাদের সবার মধ্যে একটা বিরাট সমস্যা থাকে, আর সেই জন্য আমি তোমাদের ইতিহাস পরীক্ষাটা যাতে ভালো হয়, তাই আমি একটা সাজেশান তোমাদের জন্য তৈরি করেছি। সেই সাজেশানটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথম প্রশ্ন আছে, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। সিধু ও কানু। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। ঔরঙ্গজেব কবে মারা যান? 1707 খ্রিস্টাব্দে। দেখো, তোমরা তো বলবে স্যার আপনি তো লিখে দিতে পারেন। লিখে দিলে অনেক সময় লাগবে। এদিকে 6, 7, 8, 9, 10 সবাই বলছে স্যার সাজেশন দিন, কিন্তু আমার পক্ষে এতগুলো সাজেশন রেডি করা একটু চাপের হয়ে যাচ্ছে। সেজন্যে আমি একটু তাড়াহুড়ো করে যতটা পারি, যতগুলো বিষয় পারি, সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর সেই জন্যে উত্তরগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বাকিটা নিজেরা তৈরি করে রেডি করে নিও। রাজাবলী গ্রন্থটি কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? জেমস মিল। কে মুসলিম যুগকে ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ বলেছিলেন? ওই জেমস মিল। কে কবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউ নামে একজন ব্রিটিশ সিভিলিয়ান 1885 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে সুলতান ইব্রাহিম লোদির সাথে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট প্রতিষ্ঠাতা বাবরের। হরিপুরা কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। কবে অধিবেশন বসেছিল? 1939 খ্রিস্টাব্দে। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। আহমদ শাহ আবদালী কবে ভারত আক্রমণ করেন? আহমদ শাহ আবদালী 1756 সালে ভারত আক্রমণ করেন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। কে মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন? ঔরঙ্গজেব। কে কবে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দিয়েছিলেন? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শাহ। মুঘল আমলে কোন কোন বণিকেরা স্থল ও জলপথে বাণিজ্য করত, অর্থাৎ স্থলপথে এবং সমুদ্র পথে বাণিজ্য করত? হিন্দু বণিক, মুসলিম বণিক এবং আর্মেনীয় বণিকেরা। দেখো, এখানে জগৎ শেঠের আসল নাম কি? ফতেহ চাঁদ। মুর্শিদ কুলি খান কবে মারা যান? 1727 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলি খানের পর কে বাংলার নবাব হন? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন? সিরাজউদ্দৌলা। কে কবে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন? মীর কামার উদ্দিন খান 1724 খ্রিস্টাব্দে। কবে মীর কামার উদ্দিন খান কি কি উপাধি লাভ করেন? মীর কামার উদ্দিন খান বিভিন্ন মুঘল সম্রাটদের কাছ থেকে বিভিন্ন উপাধি লাভ করেছিলেন। যেমন ঔরঙ্গজেবের কাছ থেকে উপাধি লাভ করেছিলেন চিন কুলিজ খান।
সিয়ারের কাছ থেকে উপাধি পেয়েছিলেন নিজাম উল মুলক। আসফ খাঁ উপাধি লাভ করেছিলেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন মুঘল সম্রাটের কাছ থেকে তিনি বিভিন্ন উপাধি লাভ করেছিলেন। কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে? 1740 খ্রিস্টাব্দে। কে কার কাছ থেকে বুরহান উল মুলক উপাধি লাভ করেন? উত্তরটা হলো সাদাত খান মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে। কবে অযোধ্যা স্বশাসিত অঞ্চল শক্তি হিসাবে গড়ে ওঠে? 1722 খ্রিস্টাব্দে। কবে সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব হন? 1754 খ্রিস্টাব্দে সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব হন। কবে সাদাত খান মারা যান? 1754 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। ফারুক সিয়ারের ফরমান কি? 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়ার এক ফরমান দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেখানে বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করতে পারবে। এছাড়া ওই ফরমানে আরো অনেক কিছু সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছিল, যেরকম যে ওই ফরমানটা থাকলে কোনো বাণিজ্য তৈরিকে সার্চ করা যাবে না। এছাড়া মুর্শিদাবাদে যে ট্যাক্সার ছিল সেখানে টাকা ছাপাতে পারবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের নিজেদের মতো টাকা ছাপাতে পারবে, এই সুযোগটা দেওয়া হয়েছিল। আর কি হয়েছিল? আর যদি কোনো দেশীয় চোর ডাকা ব্রিটিশ বণিকদের কোনো বাণিজ্যিক দ্রব্য চুরি করে, তাহলে তাকে শাস্তি দেবে বাংলার নবাব। এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা এই ফরমানে দেওয়া হয়েছিল, যদিও তৎকালীন বাংলার নবাব সব ফরমানের সমস্ত শর্তকে মেনে নেয়নি। সিরাজউদ্দৌলা কবে কলকাতা দখল করেন? 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন। কি নামকরণ করেন? কলকাতার নামকরণ করা হয় আলীনগর। টিকা লেখো অন্ধকূপ হত্যা। দেখো 1756 সালে কলকাতা আক্রমণ করে কথায় আছে, অর্থাৎ হরওয়েল নামে এক ব্রিটিশ এই বর্ণনা দিয়েছেন যে ছোট্ট একটি ঘরের মধ্যে বেশ কয়েকজন 156 জন মানুষকে ওই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। ঘরের মাপটাও ছিল খুব ছোট্ট, ফলে গাদাগাদি করে দমবন্ধ হয়ে তার মধ্যে 123 জন মারা যায়। এখন কথা হলো যে এইটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে। কারণ যে পরিমাণ ছোট্ট একটা ঘরের কথা বলা হয়েছিল, সেই ঘরের মধ্যে অতগুলো বিরাট লম্বা চওড়া মানুষ ব্রিটিশরা তাদেরকে রাখা যায় না। সুতরাং এর যুক্তি নিয়ে, এর যথার্থতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। আর এই যে হত্যাকাণ্ডটা হরওয়েল বলেছিলেন, এটাকেই বলা হচ্ছে অন্ধকূপ হত্যা। কে কবে কলকাতা সিরাজের কাছ থেকে পুনর্দখল করে? এখন সিরাজউদ্দৌলা তো 1756 সালে কলকাতা অধিকার করে নিল। তারপরে 1757 সালে রবার্ট ক্লাইভ ইংরেজদের পক্ষ থেকে সৈন্য নিয়ে এলো। এতে সিরাজউদ্দৌলা সৈন্যকে হাঁটিয়ে দিয়ে কলকাতা আবার নিজেরা পুনর্দখল করেছিল। পলাশী যুদ্ধের পর কে বাংলার নবাব হন? পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হয়েছিলেন। কেন পলাশী যুদ্ধে? আমি পলাশী যুদ্ধ আগেই বলে দিয়েছি যে পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে হেরে যায় এবং তার মৃত্যুদণ্ড হয়। তারপর বাংলার নবাব হয়েছিলেন মির্জাফর, যিনি ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। 33 টিকা লেখো পলাশীর লুণ্ঠন। পলাশীর লুণ্ঠন আর কিছুই নয়। পলাশীর লুণ্ঠন হলো
পলাশির যুদ্ধে 1757 সালে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা নিজেদের পছন্দের মির্জাফরকে বাংলার নবাব করেছিল এবং তার বিনিময়ে প্রচুর টাকা ধনরত্ন নিয়েছিল, আদায় করেছিল ওই বাংলার নবাবের কাছ থেকে। এটাকেই বলা হচ্ছে পলাশির লুণ্ঠন। মীর কাসিম কবে বাংলার নবাব হন? মীর কাসিম 1760 সালে বাংলার নবাব হন। আর মীর কাসিম ছিলেন মির্জাফরের জামাতা অর্থাৎ জামাই। মির্জাফর কবে দ্বিতীয়বারের জন্য বাংলার নবাব হন? মির্জাফর 1765 সালে আবার দ্বিতীয়বারের জন্য বাংলার নবাব হয়েছিল। অর্থাৎ বাংলার সিংহাসনে একজন নবাব দুবার নবাব হয়েছিল, তিনি হলেন মির্জাফর। কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন? মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন, রাজধানী স্থানান্তর করেছিলেন মীর কাসিম। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। একদিকে ছিল ইংরেজ আর অন্যদিকে ছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী। কবে কি শর্তে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1764 খ্রিস্টাব্দে যে বক্সারের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইংরেজরা এই যৌথ বাহিনীকে হারিয়ে দিয়েছিল। ফলে ইংরেজরা দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে একটা চুক্তি করে কারা আর এলাহাবাদ এই দুটো প্রদেশ মুঘল সম্রাটকে ফিরিয়ে দেয় আর বছরে 23 লক্ষ টাকা দেবে, মুঘল সম্রাটকে দেবে। এই শর্তে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ খাজনা আদায় করার দায়িত্ব লাভ করেন। এটাই হলো দেওয়ানি লাভ। মির্জাফর কবে মারা যান? মির্জাফর 1765 খ্রিস্টাব্দে মারা যান। দ্বৈত শাসন ব্যবস্থা দেখো, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করলো ইংরেজরা। দেওয়ানি লাভ করা মানে খাজনা আদায় করার ক্ষমতা পেয়ে গেল। ফলে খাজনা আদায় করার ক্ষমতা থাকলো ইংরেজদের হাতে, অন্যদিকে প্রশাসনিক অন্যান্য কাজকর্ম করার দায়িত্ব থাকলো বাংলার নবাবের হাতে। এই দুটো শাসন ব্যবস্থাটাকেই বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। মির্জাফরের পর কে বাংলার নবাব হন? মির্জাফরের পর তার পুত্র নজম উদ্দৌলা বাংলার নবাব হন। তাহলে কবে? 1765 খ্রিস্টাব্দে মির্জাফরের মৃত্যুর পর। কে কবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন? রবার্ট ক্লাইভ 1765 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। 76-এর মন্বন্তর কত বঙ্গাব্দে কত খ্রিস্টাব্দে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 76-এর মন্বন্তর 1176 বঙ্গাব্দে হয়েছিল, সেই থেকে এর নাম হয়েছে 76-এর মন্বন্তর। আর ইংরেজি সালটা ছিল 1770 খ্রিস্টাব্দ। কে কবে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন অর্থাৎ বন্ধ করে দেন? লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে চালু করেন? লর্ড ওয়েলেসলি 1799 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে। কে প্রথম অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হন? হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হন। কে অধীনতামূলক মিত্রতা প্রত্যাখ্যান করেন? মহীশূরের টিপু সুলতান। চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এর পরিণতি কি হয়েছিল? চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা বুঝতেই পেরেছো এই সময় ছিলেন লর্ড ওয়েলেসলি। আর পরিণতি কি হয়েছিল? এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়েছিল
টিপু সুলতানের রাজ্যের উপরে মানে রাজনৈতিক যত ক্ষমতা ছিল প্রায় সবগুলোকেই কেড়ে নেওয়া হয়েছিল। মহীশূরের রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছিল। এরপর মহীশূরের বেশ কিছু অংশ ইংরেজরা দখল করে নিয়েছিল, আবার বেশ কিছু অংশকে হায়দ্রাবাদ রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ মহীশূরকে দুর্বল করে দেওয়া হয়েছিল। বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1760 সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? সলবাইয়ের সন্ধি হয়েছিল মারাঠাদের সাথে ইংরেজদের 1782 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? বেসিনের সন্ধি হয় 1802 খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে ইংরেজদের। লাহোরের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? ইংরেজদের সাথে শিখদের লাহোরের চুক্তি হয়েছিল 1846 খ্রিস্টাব্দে। সত্যবিলোপ নীতি কে চালু করেন? লর্ড ডালহৌসি। কুশাসনের অভিযোগে ডালহৌসি কার সাম্রাজ্য দখল করে? অযোধ্যা সাম্রাজ্যকে দখল করেছিল। অযোধ্যা সাম্রাজ্য কুশাসনের অভিযোগে দখল করেছিল। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কোন রাজ্য দখল করে? সাতারা, সম্বলপুর, ঝাঁসি, এই সমস্ত রাজ্যগুলো সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি দখল করে নেয়। এরপর 56 প্রশ্নটা আছে, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাঁ দিক আর ডান দিককে মিলিয়ে লিখে দেবে, ম্যাচ করবে। দেখো একটা কথা বলে দিই যে আমি এখানে যে সাজেশনের লিস্টটা দিচ্ছি, ফর্ম কিন্তু বিভিন্ন রকমের আসতে পারে, কিন্তু প্রশ্ন এই কভারেজের মধ্যেই থাকবে। তাই অত্যন্ত সতর্কভাবে সিরিয়াসলি প্রত্যেকটি সাজেশনের প্রশ্নগুলো তৈরি করে যাও। পরীক্ষায় প্রতিটি প্রশ্নই কিন্তু কমন পাবে বলে আমি অন্তত মনে করছি। দেখো 57 প্রশ্নটায় শুরুতে কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত ছিল? একজন প্রধান বিচারপতি ছিলেন, এছাড়া আরো 3 জন অন্যান্য বিচারপতি, অর্থাৎ মোট 4 জন বিচারপতি ছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেন? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কে কবে দারোগা ব্যবস্থা পাকাপাকিভাবে বিলোপ করেন? দারোগা ব্যবস্থা পাকাপাকিভাবে বিলোপ করেন 1812 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। কবে কার আমলে সিপাহী বিদ্রোহ দেখা দিয়েছিল? লর্ড ক্যানিং এর আমলে 1857 সালে সিপাহী বিদ্রোহ দেখা দিয়েছিল। এশিয়াটিক ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। গ্রামার অফ দ্য বেঙ্গল কার লেখা? হালেদের লেখা। উনি লিখেছিলেন 1778 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ডাফ 1829 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম কি? এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয়। কবে কাদের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে স্যার এডওয়ার্ড হাইডিস্ট এবং ডেভিড হেয়ারের উদ্যোগে হিন্দু কলেজ
প্রতিষ্ঠিত হয়। এবারে দিয়েছি টিকা লেখো, মেকেলের প্রতিবেদন, উডের প্রতিবেদন আর ইজারাদারি ব্যবস্থা। এই টিকাগুলো তোমাদের বইতে দেওয়া আছে, একটু বুঝে সুঝে ঠিকঠাক করে তৈরি করে নিই। 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? 10 সালা বন্দোবস্ত চালু হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। তাহলে দেখো, এটাই হলো আমার মূল সাজেশন। এবার আমার কথা হলো যে এই সাজেশনটা তোমরা যদি ঠিকঠাক করে তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে। আর একটা কথা, আমি 7, 6, 7, 8 মূলত এই পর্বের জন্য এই 3টে ক্লাসকে বিভিন্ন সাবজেক্টের উপর সাজেশন দেব। আজকে তোমাদেরকে হিস্ট্রি দিলাম, এর মধ্যে ভূগোল দিয়ে দেবো, বিজ্ঞানও দিয়ে দেবো, অঙ্কটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এইগুলো তৈরি করতে থাকো, আর একদম সময় নষ্ট করো না। যদি এই ভিডিওটা আর এই সাজেশনটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবার মধ্যে এইগুলো শেয়ার করে দাও। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই সাজেশনটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক তো করবেই, আর তার সঙ্গে যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিই। দেখা হবে পরবর্তী এই ধরনের কোনো একটা ভিডিও নিয়ে।